7 তারিখে তোমরা সিটি প্রিপারেশন নাও। আর আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড এন্ড ল্যান্ড সাবসাইডেন্স, এই জিনিসটা হচ্ছে এই টপিকটা তোমাদের কোনো বই থেকে আমি পড়াই না, কারণ কোনো বইতে আসলে ওরকম ডিটেল লেখা থাকে না। আমি যেটা করছি, ইভেন আগে টিচাররাও যেটা করতো সেটা হচ্ছে আমরা একটা স্লাইড পড়াই। এখন যেহেতু আমি স্লাইডটাই পড়াতাম, এখন যেহেতু তোমাদের একটা অ্যাসাইনমেন্ট পার্ট আছে, হ্যাঁ, তো এখন অ্যাসাইনমেন্টের জন্য তোমাদেরকে কোনো কাজ দিতে হবে। তো আমি যেটা ঠিক করছি সেটা হচ্ছে তোমাদের এই ল্যান্ডস্লাইড চ্যাপ্টারটাই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, বুঝছো? মিনস হচ্ছে এখানে কিছু কোশ্চেন আমি বলে দিব, এই কোশ্চেনগুলো তোমরা আমার ধরো স্লাইডে তো ডিটেইল লেখা নাই, তোমরা যে কোশ্চেনগুলো আমি বলবো সেই কোশ্চেনগুলো তোমরা ডিটেইল ধরো অন্য বই ঘেটে কিংবা গুগলে পিডিএফ দেখে অথবা কোনো পেপার দেখে তোমরা ওটা বুঝাই জমা দিবা, লিখে আমাকে জমা দিবা। বুঝে গেছে? আচ্ছা, আমি তাহলে শেয়ার করি তোমাদের আজকে ক্লাসের স্লাইডটা। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা দেখো, এটা একটা বড় চ্যাপ্টারই বলতে পারো। তো এই চ্যাপ্টারের অনেকগুলো কোশ্চেন তোমরা তো লাস্ট ইয়ারের কোশ্চেন সলভ করলেই দেখবা, আর আমি কিছু এক্সট্রা কোশ্চেনও দিব। তো আমি মেইনলি বলবো, আমি যে টপিকগুলো বলতেছি ওগুলোর উপরেই আমাকে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিবা, ঠিক আছে? তো তোমরা যদি অ্যাসাইনমেন্ট লিখো আলটিমেটলি তোমাদের এই চ্যাপ্টারটা গুছানো হয়ে যাবে। প্লাস হচ্ছে কি তোমাদের, আর এখানে যেহেতু শর্টকাট লিখা আর কোনো বই আমি সাজেস্ট করতেছি না, তো তোমাদের একটা নোটও হয়ে যাবে, পরীক্ষার আগে পড়ার জন্য গুছানো একটা নোটও হয়ে যাবে, ঠিক আছে? তো এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা বিভিন্ন বই ঘেটে কিংবা ধরো গুগলে কোনো পিডিএফ দেখে, অবশ্যই হচ্ছে কি জেনুইন পিডিএফ দেখে, প্লাস হচ্ছে পেপার পড়ে যদি তোমার কোনো ইনফরমেশন দরকার হয় কিংবা কোনো ডিটেইল কোনো কিছু দরকার হয়, তো সেই ক্ষেত্রে তোমরা পেপার পড়ে বুঝে আমাকে এটা লিখে জমা দিতাম। এখন আমি আসি টপিকগুলো একটা একটা বলি। তোমরা আমি যেহেতু তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব, তোমাদের এখন লেখার দরকার নাই। যখন আমি ভিডিওটা শেয়ার করব তোমরা তখন জানবা আমি কি কি বলছি, তো তোমরা ওভাবে জমা দিবা। প্রথমেই দেখো আমাদের ডেফিনেশনে তোমরা লিখবা ল্যান্ডস্লাইড কি, তারপর হচ্ছে ল্যান্ডস্লাইডের আর ফিগারগুলো, অবশ্যই যে ফিগারগুলো আমি দেখাচ্ছি এগুলো ফিগারগুলো অবশ্যই হাতে এঁকে জমা দিবা। কোনোটাই হচ্ছে কি ছবি কপি পেস্ট করে দিবা না, কিংবা লিখাও তোমাদের কি থাকতে হবে, হাতে লিখা থাকতে হবে, হ্যান্ড রাইটিং, কোনো টাইপিং হবে না। এখন দেখো ফার্স্ট কোশ্চেনটা এরকম হতে পারে, ল্যান্ডস্লাইড কি, ল্যান্ডস্লাইড কি কারণে হয়, মেকানিজমটা কি। ঠিক আছে, এখানে মেকানিজমটা দেওয়া আছে ল্যান্ডস্লাইড কি জন্য হয়। তারপরে হচ্ছে বিভিন্ন টার্ম আছে, ধরো যেমন আমরা অনেক কাছাকাছি টার্ম কিছু দেখো, মাস মুভমেন্ট কি, স্লোপ মুভমেন্ট কি, ল্যান্ডস্লাইড কি, স্লোপ ফেলিয়ার কি, এইগুলো খুব কাছাকাছি টার্ম, এগুলো নিয়ে লিখতে পারো। এরপর আসো মেইনলি ধরো যেটা তোমার প্রথম দিকে তুমি যদি লিখো যে মেইনলি ল্যান্ডস্লাইড কি আর ল্যান্ডস্লাইডের কি কারণে হয়, মেকানিজমটা কি, এটাই আনা। এরপর এই টার্মগুলো তোমরা জেনে রাখা ভালো, কোনটা কি বুঝায়, ল্যান্ডস্লাইড স্লোপ ফেলিয়ার কাছাকাছি টার্ম কি বুঝায় এগুলো। ল্যান্ডস্লাইডকে তোমরা বিভিন্নভাবে আমরা নামে দিতে পারি, সেটা হচ্ছে কি মাস মুভমেন্ট হিসেবেও দিতে পারি, স্লোপ ফেলিয়ার হিসেবেও দিতে পারি। তো এটা সম্পর্কে জেনে নিবা। এরপর হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং শিয়ার স্ট্রেস অ্যান্ড ল্যান্ডস্লাইড। তো এখানে দেখো দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে কিছু ফ্যাক্টর করে কি শিয়ার স্ট্রেসকে ইনক্রিজ করে, তো এই ফ্যাক্টরগুলোর নাম এখানে দেওয়া আছে। এরপরের স্লাইডে দেখবা কিছু ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়ালের স্ট্রেংথকে কি করে, ডিক্রিজ করে। এখানে পয়েন্টগুলো দেওয়া আছে। এখন তোমাদেরকে যেটা করতে হবে, এই টপিকের আন্ডারে এখানে তো জাস্ট পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? তোমাদেরকে কি করতে হবে, এগুলো এক্সপ্যান্ড করতে হবে, এগুলো ডিটেইল লিখতে হবে। যেমন হাইড্রোলিক প্রেসারের কারণে কিভাবে শিয়ার স্ট্রেস ইনক্রিজ হয়, কিংবা আর্থকোয়েকের জন্য, কিংবা জিওলজিক্যাল মুভমেন্ট কি কিভাবে হতে পারে, ওগুলোর জন্য তোমাদের শিয়ার স্ট্রেস কিভাবে ইনক্রিজ হয় এই জিনিসটা ডিটেইল তোমাদেরকে লিখতে হবে। আমি হচ্ছে যে তোমাদের পয়েন্টগুলোকে কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে এখানে। আর পরীক্ষায়ও যদি আসে তোমরা যদি জাস্ট পয়েন্ট লিখে দাও তোমরা কিন্তু 20% মার্কও পাবা না,
তোমাদেরকে এগুলো কি করতে হবে, ডিটেইল লিখতে হবে। এরপর দেখো যেটা বললাম যে ডিক্রিজ হয় কিসের জন্য, সেটারও কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো তোমাদেরকে কি করতে হবে, ইলাবোরেট করতে হবে, ডিটেইল লিখতে হবে। তোমাদের যদি কোনো টার্ম না বুঝো তাহলে তোমরা গুগল করবা, গুগলে করে অথবা বিভিন্ন বই পড়বা, ল্যান্ডস্লাইড রিলেটেড বই পড়বা, স্লোপ ফেলিয়ার রিলেটেড বই পড়বা, বই পড়ে ওখান থেকে ডিটেইল গুছিয়ে লিখবা। তারপরে হচ্ছে হিল হুইচ উইল নট স্লাইড ইজিলি, কিছু হিলের কথা বলা হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স, এগুলো পড়ে নিবা জাস্ট। যেমন রকি হিল হলে স্লাইড করবে না, হিল একটা স্লোপ আছে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কম হয় তাহলে সেটা হচ্ছে সেফ হয়, কি স্লাইডিং এর এগেইনস্টে সেফ হয়। এরপর আরেকটা টপিক যেটা তোমাদের অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টর অ্যাফেক্টিং ল্যান্ডস্লাইড। বিভিন্ন কারণে ল্যান্ডস্লাইড হতে পারে, সেটা কি করে হতে পারে, ন্যাচারাল কিছু ফ্যাক্টর হতে পারে, কিছু হচ্ছে মানুষ সৃষ্ট কিছু ফ্যাক্টর হতে পারে। তো এখন এখানে যেটা হচ্ছে তোমাদের জাস্ট পয়েন্টগুলো দেওয়া আছে, তোমাদেরকে কি করতে হবে, এগুলো এক্সপ্লেন করতে হবে, এগুলো এক্সপ্লেন করে খাতায় লিখতে হবে, আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে। প্রতিটা পয়েন্ট করতে হবে কি এক্সপ্লেন করতে হবে, এখানে ন্যাচারাল বলো ফ্যাক্টর অথবা অ্যান্থ্রোপোলজিক বলো, সেটাও হচ্ছে কি এক্সপ্লেইন করতে হবে। এরপর দেখো ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন ধরনের আর্ট মুভমেন্টের জন্য ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশন এখানে বলা হচ্ছে, তোমরা এটা জেনে নিবা, এটা তোমাদের লেখার দরকার নাই, তোমরা জাস্ট স্লাইড করে একটা আইডিয়া নিবা কিভাবে আর্ট মুভমেন্টকে আমরা ক্লাসিফাই করি। এরপর দেখো ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশনের জন্য আমাদের কি কি ফ্যাক্টর কাজ করে, সেই যেমন ফলোইং ফ্যাক্টরস হ্যাভ বিন ইউজড টু ক্লাসিফাই ল্যান্ডস্লাইড, এই জিনিসটা তোমরা ইলাবোরেট করবা, কি কি ফ্যাক্টর কাজ করতে পারে এবং ফ্যাক্টর গুলো কি ডিটেইল লিখবা। এটা অনেকটা হচ্ছে ফ্যাক্টর কিসের জন্য, ল্যান্ডস্লাইডকে কিভাবে কজেস অফ ল্যান্ডস্লাইড, সেই ফ্যাক্টরের সাথে দেখো অনেক কিছুই মিলে যাচ্ছে। এরপর ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশন, এটা আমি লিখতে বলবো না, এটা তোমরা পড়ে নিবা নিজেরা, এখানে সাইডে লেখা আছে কিভাবে ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশন করতে হয়, এই চার্টগুলো পড়ে নিবা সাইড থেকে। আরেকটা চার্ট আছে বিভিন্ন জনের, যেমন একটা শার্পের 1938 এর ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশন, এরপর হচ্ছে ডিজে বার্নেস এর 1978 এর ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশন, এরপর আসছে ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডস্লাইড টাইপস ক্লাসিফিকেশন আসবে। এখন দেখো এখানে অনেক ধরনের ক্লাসিফিকেশন আমরা পড়বো, কিন্তু মেইনলি এখন এখানে দেখো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এখানে যা লেখা আছে তোমরা এটাকে আরো ইলাবোরেট করে লিখবা, ডিটেইল লিখবা, দরকার হলে পয়েন্ট করে লিখো, সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে এখানে এক্সপ্লেনেশন টু দা পয়েন্ট হতে হবে। আরেকটা টপিক যেটা আমি বলতেছি, ধরো এই ফিগারগুলো দেখতে তুমি হচ্ছে কি দেখতে খুব মনে হচ্ছে যে হ্যাঁ আমি বুঝতেছি, কিন্তু তুমি যখন হাতে আঁকবা তখন হচ্ছে কি এইভাবে অ্যাকুরেট নাও হতে পারে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যদি এই ফিগারটা হাতে না আঁকতে পারো তাহলে তোমরা বিভিন্ন বই দেখে অথবা হচ্ছে গুগলে সার্চ করে রোটেশনাল ল্যান্ডস্লাইড, ট্রান্সলেশনাল ল্যান্ডস্লাইডটা অনেক ফিগার পাবা, ঠিক আছে। যে ফিগারগুলো তোমার হাতে আঁকা সহজ হবে, যে ফিগারগুলো তুমি এক্সপ্লেন করতে পারবা ইজিলি, সেই ফিগারগুলোই তোমরা যদি চাও এই ফিগারটা হাতে না এঁকে ওই ফিগারগুলো তোমরা ইউজ করতে পারো। তবে ফিগারটা হতে হবে কি অবশ্যই বুঝা যেতে হবে যে ঠিক আছে এটা হচ্ছে রোটেশনাল ল্যান্ডস্লাইডের ফিগার, এটা ট্রান্সলেশনাল ল্যান্ডস্লাইডের ফিগার। যারা তুমি ফিগার আঁকলে হবে না, ফিগারটা হতে হবে কি যে তুমি যে এক্সপ্লেনেশন দিচ্ছ সেই এক্সপ্লেনেশনের সাথে ম্যাচ করতেছে সেরকম ফিগার হতে হবে। সেম এখানে দেখো ল্যাটারাল, স্প্রেড, টপেল, এখানে যত রকমের ফিগার আছে, ক্লাসিফিকেশন আছে, সেগুলো সবগুলোর ফিগার কি করতে হবে, হাতে এঁকে দিতে হবে। কোনো ফিগার কি হতে পারবে না, কোনো ফিগার এরকম ছবি হতে পারবে না, এগুলো হচ্ছে কি হাতে এঁকে ডিসক্রাইব করতে হবে। এরপর ম্যাম শুধু রোটেশনালটা হচ্ছে হাতে না দিলেও হবে, হাতে না এঁকে সব হাতে আঁকতে হবে, কোনো রোটেশনাল তো বলি নাই আমি, এভাবে সব হাতে আঁকতে হবে। মিন্স হচ্ছে বলতে চাচ্ছি এগুলো তুমি যদি এই ফিগারটা তো তোমার হচ্ছে কি এখানে দেখতে যেরকম তোমার বিভিন্ন কালার দিয়ে করছে, ঠিক আছে, তোমাকে বোঝা যাচ্ছে যে খুব স্পষ্ট করে তুমি বুঝাতে পারতেছো, ঠিক আছে। তো তুমি যখন হাতে আঁকবা হয়তো বা পেন্সিলে যখন আঁকবা তখন এত ক্লিয়ারলি নাও বুঝে যেতে পারে, ঠিক আছে। যেমন আমি তোমাকে বলি এই জিনিসগুলো, যেমন দেখো এই ফিগারটাই, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমাকে খুব সুন্দর হচ্ছে কি আলাদা করে তুমি বুঝে দিতে পারতেছো যে এখানে কি হচ্ছে, আর এই ম্যাটেরিয়াল গুলো এখানে ফ্লো করতেছে। তো তুমি হাতে যখন আঁকবে এত ক্লিয়ারলি তো এটা দেখা যাবে না। তুমি যদি মনে করো এই ছবিটা তোমার জন্য আঁকা ডিফিকাল্ট, তুমি গুগল করে আরো ইজি ফিগার যদি পাও, আরো ইজি ফিগার দিয়ে যদি এই টার্মটা বুঝাতে পারো তো তুমি ওই ফিগারটাই ইউজ করবে, এটা বলছি। কিন্তু এই ফিগার গুলো আঁকলে হবে না,
ঠিক আছে, মিনস হচ্ছে এই ফিগারগুলো তুমি আঁকলে আমি যেটা বলতে চাচ্ছি হবে, কিন্তু এই ফিগারগুলো তুমি যদি হুবহু এভাবেই রিপ্রেজেন্ট করতে পারো তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু তুমি যদি এই ফিগারগুলো এভাবে যদি এক্সপ্রেস করতে না পারো, যদি তোমার ক্লিয়ার না হয় ফিগারগুলো, তাহলে ওই জন্য আমি সাজেস্ট করতেছি যে গুগল করে যদি আরো ক্লিয়ার ফিগার পাও, তোমার যেটা আঁকতে সুবিধা হবে সেই ফিগারগুলো তোমরা ইউজ করতে পারো। বুঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে দেখো আমি এদূর পর্যন্ত বলছি, কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে এখন? আর আমি যদি ফার্স্ট বলে থাকি সমস্যা নেই, তোমাদেরকে আমি যেহেতু ভিডিওটা দিয়ে দিব, তোমরা ওখান থেকেও কোনো কিছু যদি মিস করে থাকো ওইটা কি করতে পারো, ক্যাপচার করে নিতে পারবা ভিডিও থেকে। এরপর দেখো ক্লাসিফিকেশন অফ ফ্লো, এটা পড়ে নিবা, এটা লিখার দরকার নেই, জাস্ট নিজের আইডিয়ার জন্য। এরপর স্লাম কি জিনিস, এটা এখানে ফিগার দিয়ে খুব সুন্দর করে এক্সপ্লেন করছে, তোমরা চাইলে এই ফিগারও ইউজ করতে পারো, আর এই ফিগার যদি হার্ড মনে হয় আঁকতে তাহলে এর থেকেও ইজি ফিগার ইউজ করে তোমরা স্লাম কি ডেফিনিশন এটার সাথে সংযোগ যাচ্ছে এরকম একটা ফিগার তোমরা ইউজ করতে পারো। রক স্লাইড কি, তারপর রক ফল, এইগুলো হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। এখন দেখো কজেস অফ ল্যান্ডস্লাইড, অনেকগুলো কজ হতে পারে, সেটার মধ্যে দেখো ফার্স্ট হচ্ছে জিওলজিক্যাল কজ। জিওলজিক্যাল কজের ক্ষেত্রে এখানে তোমাদের সেনসিটিভ ম্যাটেরিয়াল, উইক ম্যাটেরিয়াল, ওয়েদার ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো পয়েন্ট দেওয়া আছে, এগুলো তোমাদেরকে কি করতে হবে, সেম আগের মতো এক্সপ্লেন করতে হবে, প্রতিটা পয়েন্টকে এক্সপ্লেন করতে হবে। তারপর ধরো হিউম্যান কজ, হিউম্যান কজ কি কি, প্রতিটা পয়েন্টকে এখানে এক্সপ্লেন করতে হবে। ফিজিক্যাল কজ কি, পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলোকে এক্সপ্লেন করতে হবে। মরফোলজিক্যাল কজেস, মরফোলজিক্যাল কজেস যেগুলো আছে সেখানে পয়েন্ট দেওয়া আছে সুন্দরভাবে, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, প্রতিটা পয়েন্টকে কি করতে হবে, যদি দরকার হয় ফিগার দিয়ে এক্সপ্লেন করার, ফিগার দিয়েও এক্সপ্লেন করতে পারো। এরপর হচ্ছে ট্রিগারিং অফ ল্যান্ডস্লাইড, যে কি কি কারণে ল্যান্ডস্লাইড হতে পারে, এটা কজেস এর মধ্যে চলে আসবে। তো এখানে ফিগার দেখাচ্ছে, যে একটা ফিগার যেমন দেখো তোমার হাইওয়ে আছে, জাস্ট ল্যান্ডস্লাইডের জন্য কি হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, ঠিক আছে। এগুলো তোমাদের বোঝানোর সুবিধার জন্য এই ফিগারগুলো আঁকার দরকার নাই। এরপর দেখো আরেকটি ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে, এটা কোশ্চেন প্রায় আসে, যেমন হচ্ছে ভেরিয়াস ফিচার্স অফ ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড যে হবে, তো এটার ল্যান্ডস্লাইড হওয়ার ফলে এটার ভেরিয়াস ফিচার্স, কোন পার্টটাকে জোন অফ ডিপ্লেশন বলে, কোন পার্টটাকে জোন অফ অ্যাকুমুলেশন বলে, এই সারফেস অফ রাপচার কোনটাকে বলে, মানে বিভিন্ন ক্রাইটেরিয়া। একটা ল্যান্ডস্লাইড যে হলো, ল্যান্ডস্লাইড হওয়ার ফলে যে সারফেস ক্রিয়েট হলো, ওই সারফেসের যে বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন পয়েন্ট, কোনটাকে কি পয়েন্ট বলে সেটাকে তোমার এখানে ডিটেইল ফিগারে বলা আছে। তোমাদের যেটা করতে হবে, এই ফিগারটা আঁকতে হবে, ফিগারটা আঁকার পরে যেমন দেখো ফিগারটা আঁকার পরে এখানে প্রতিটা টার্মের হচ্ছে কি, তুমি এখানে যা যা দেখছো এই প্রতিটা টার্মের হচ্ছে কি এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। এখানে দেখবা অনেক জায়গায় বেশি দেওয়া আছে, তুমি সেটাকে কি করবা, শর্ট করে লিখবা, অতিরিক্ত লেখার দরকার নেই, যত বুঝার সুবিধার জন্য। তুমি যদি ফিগারটাকে, এখানে ফিগার আছে, এখানে ফিগার আছে, এটা প্ল্যানেট সেকশনের ফিগার, আর উপর থেকে দেখা যাচ্ছে প্ল্যানেট ফিগার। ফিগারগুলো যদি তুমি বুঝাতে পারো, ছোট অল্প কথায় যদি বুঝাতে পারো তাহলে এনাফ, এখানে অতিরিক্ত ইলাবোরেট করার দরকার নেই, কারণ হচ্ছে তোমার ফিগার আঁকতে দেখা যাবে অনেক সময় চলে যাবে, যদি মেইন পরীক্ষায় আসে ফিগার আঁকতে অনেক সময় চলে যাবে। তো তোমরা এখানে প্রতিটা পয়েন্টকে এক্সপ্লেন করার দরকার নেই, বেশি টু দ্য পয়েন্ট লিখলেই হবে। এখানে দেখো প্রায় হচ্ছে 20টার মতো টার্ম আছে, এই 20টার মতো টার্মকে তোমরা লিখবা, কিন্তু অতিরিক্ত বড় করার দরকার নেই, টু দ্য পয়েন্ট লিখবা। এরপর ল্যান্ডস্লাইড ভেলোসিটি স্কেল, তো ভেলোসিটি স্কেলের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের জেনে নিবা যে কত থেকে কত হলে আমরা এক্সট্রিমলি স্লো বলি অথবা ভেরি র্যাপিড বলি, জেনে নিবা। এরপর দেখো জোন অফ ল্যান্ডস্লাইড, এই ফিগারটাও তোমাদেরকে আঁকতে হবে, সেটা হচ্ছে কি ভেরিয়াস ফিচার্স অফ ল্যান্ডস্লাইডের মধ্যে আসবে। সেটা হচ্ছে কি কোথায় ক্র্যাক ফর্মেশন হয়, কোথায় ফেলিয়ার হয়, কোন জায়গায় ট্রান্সপোর্ট হয়, আর কোথায় গিয়ে ডিপোজিশন হয়, এই জিনিসটা এখানে আঁকছে, এই জিনিসটা তোমাদের আরো ক্লিয়ারলি বুঝাতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্ল্যান এন্ড প্রোফাইল অফ ল্যান্ডস্লাইড। সেম জিনিস আমরা যে একটু আগে দেখলাম যে ফিগারটা, এই ফিগারটার মতোই, সেটা হচ্ছে কি প্ল্যান আর সেকশন নিয়ে বোঝাচ্ছি। তোমাদের এই ফিগারটাও আঁকতে হবে, প্ল্যান এন্ড সেকশন অফ এ ল্যান্ডস্লাইড যদি বলা থাকে তোমাদেরকে, তাহলে হচ্ছে কি এই জিনিসটাকেও লিখতে হবে। আর যদি বলে ডেসক্রাইব করতে পরীক্ষার সময়, তখন তোমাদেরকে ডেসক্রাইব করতে হবে, যেমন সোর্স এরিয়া কি, অ্যাকুমুলেশন এরিয়া কি, এই টার্মগুলো তোমাদের ঠিক আগে যে ফিগারটা আমি দেখালাম একটু আগে, এইখানে টার্মগুলো এক্সপ্লেন করা আছে, এখানে যে টার্মগুলো আছে এই টার্মগুলো এখানে এক্সপ্লেন করা আছে। এখান থেকে যদি ওই ফিগারটা আসে তাহলে এখানে টার্মগুলো তোমরা ইউজ করতে পারো, যে টার্মগুলো এখানে মিলতেছে সেই টার্মগুলো ইউজ করতে পারো।
তারপর দেখো এটা একটা ক্যালকুলেশন যে কিভাবে একটা বিল্ডিং অথবা পার্সনের হচ্ছে কি রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়। এই জিনিসটা তোমরা স্কিপ করলেও হবে, এটা তোমাদের আসলে দরকার নাই, এই স্লাইডটা স্কিপ করলেও হবে। এরপর দেখো ল্যান্ডস্লাইডের কি কি এফেক্ট হয়, এখানে হচ্ছে ধরো একসাথে অনেক কিছু পয়েন্ট লেখা হয়েছে, তোমরা এটাকে আরো ইলাবোরেট করবা কি কি ল্যান্ডস্লাইডের জন্য কি কি এফেক্ট হয়, ল্যান্ডস্লাইড পরবর্তী এফেক্ট গুলো কি কি সেটা তোমাদের এক্সপ্লেন করতে হবে। এরপর ল্যান্ডস্লাইড সিনারিও, এরপর আসবে বাংলাদেশের উপর যে প্রথমে আসবে বাংলাদেশে ল্যান্ডস্লাইড জোন কি কি, ঠিক আছে। তোমাদেরকে প্রথমে লিখতে হবে বাংলাদেশের রেসপেক্টে ল্যান্ডস্লাইড জোন কয়টা ভাগে ভাগ করা যায়, তারপরে হচ্ছে তোমাদের ওদের রিস্ক ফ্যাক্টর কেমন, এই জিনিসটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। এখানে বাংলাদেশের ম্যাপ আছে, বাংলাদেশের ম্যাপ আঁকার কোনো দরকার নেই, তোমরা কোন এরিয়াতে ল্যান্ডস্লাইড বেশি হয় সেই এরিয়াগুলো একটু এক্সপ্লেন করবা, ঠিক আছে। এরপর আসতেছে ল্যান্ডস্লাইড ট্রেন ইন চিটাগং। এই জিনিসটা হচ্ছে যেমন দেখো এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে কি চিটাঙ্গে কখন কখন ল্যান্ডস্লাইড হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, এবং এগুলো হওয়ার ফলে কি কি এফেক্ট আমরা দেখছি, ঠিক আছে। এমন এখানে দেখো 1990 থেকে 2010 পর্যন্ত আছে, ঠিক আছে। এটাতে হচ্ছে তোমাদের এখন আমাদের কত চলতেছে 2021, তো তোমাদেরকে কি করতে হবে 1990 থেকে 2010 পর্যন্ত আছে, তোমাদেরকে 2021 পর্যন্ত ল্যান্ডস্লাইডের কি কি এফেক্ট কোথায় হয়েছে এই জিনিসগুলো এক্সপ্লেন করতে হবে। এখন তোমরা এই জিনিসটা কোথায় পাবা, তোমরা বিভিন্ন পেপার যদি দেখো, বিভিন্ন গুগল করো বিভিন্ন পেপার ল্যান্ডস্লাইড রিলেটেড পেপার বাংলাদেশে, তাহলে সেক্ষেত্রে তোমরা কোথায় 2010 সালের পরে কোথায় কোথায় ল্যান্ডস্লাইড হয়েছে ওই জিনিসটা তোমরা বের করতে পারবে। এখানে যেমন 1990 থেকে 2000 পর্যন্ত দেওয়া আছে, তোমরা এর পরবর্তী 2000 এর পর থেকে 10 এর পর থেকে কি কি ল্যান্ডস্লাইড হয়েছে ওই জিনিসগুলো বের করে এই চার্টের সাথে অ্যাড করবা। আবার একটা জিনিস দেখবা, তোমরা যদি এর মধ্যেও কোনো ডাটা পাও 1990 থেকে 2010 ধরে এখানে দেওয়া নাই, তো সেই জিনিসগুলো তোমরা এখানে ডাটার সাথে অ্যাড করতে পারবে। এখন চিটং এ এতক্ষণ আমরা পড়ছিলাম জেনারেল ল্যান্ডস্লাইডের কারণগুলো কি, ঠিক আছে। আর এখন আমাদেরকে পড়তে হবে চিটাং এ যে ল্যান্ডস্লাইড হয়, চিটাং এর ল্যান্ডস্লাইডের মেইন রিজন গুলো কি। এখানেও জিনিসগুলো দেখবা, এখানে শর্টকাট দেওয়া আছে, তোমরা এগুলোকে আরো এক্সপ্লেন করতে পারবা। তোমরা যখন পেপার পড়বা চিটাং এর ল্যান্ডস্লাইড গুলো বের করবা, তখন হচ্ছে দেখবা কি কি কারণে ল্যান্ডস্লাইড হয় সেটার লিস্টও তোমরা সেখানে পেপারে পাবা, তো সেগুলো তোমাদেরকে অ্যাড করতে হবে। এরপর আসো সাস্টেনেবল ম্যানেজমেন্ট অপশন। এখন সাস্টেনেবল ম্যানেজমেন্ট অপশন গুলো এখানে পয়েন্ট দেওয়া আছে কি কিভাবে আমরা ম্যানেজমেন্টের কাজগুলো করতে পারি, তো সেক্ষেত্রে এই পয়েন্টগুলোকেও তোমাদের হচ্ছে কি ইলাবোরেট করতে হবে। এখন এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ল্যান্ডস্লাইড পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপর একটা টপিক হচ্ছে ল্যান্ড সাবসাইডেন্স। ল্যান্ড সাবসাইডেন্সে দেখো প্রথমে আসবে ল্যান্ড সাবসাইডেন্স কি জিনিস, তারপরে হচ্ছে কিভাবে হয় রিজনটা বলতে হবে, ফিগার গুলো হ্যান্ড ফিগার হবে, এরকম কপি পেস্ট কোনো ফিগার হবে না। এরপর হচ্ছে ল্যান্ডস্লাইডের ল্যান্ড সাবসাইডেন্সের ফিজিক্যাল কজ গুলো কি ডিটেইল লিখতে হবে। এরপর ক্লাসিফিকেশন কিভাবে করে, ক্লাসিফিকেশনের একটা ইকুয়েশন দেওয়া আছে, আবার হচ্ছে যে ক্লাসিফিকেশনের রেটের উপর ডিপেন্ড করে ল্যান্ডস্লাইডের রেটের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয়। এটা তোমরা জাস্ট জেনে নিবা, এটা লেখার দরকার নাই, সাইডেই দেওয়া আছে। এটা থেকে অবশ্যই ম্যাথও আসতে পারে, ঠিক আছে, এই টপিক থেকে ম্যাথও আসতে পারে, তো তোমাদের অবশ্যই হচ্ছে কি ইকুয়েশনটা জানা থাকতে হবে, প্লাস ইকুয়েশনের মধ্যে কোন টার্মটা কি হিসেবে ইউজ করতেছে, কেজি পার মিটার স্কয়ার লিখলে হবে না, এটা কিছু কনভার্ট করতে হবে কেজি পার সেন্টিমিটার স্কয়ার কনভার্ট করতে হবে, তারপর হচ্ছে সেন্টিমিটার স্কয়ার পার কেজি হবে। এই টার্মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে এমভিএর ইউনিট কি, তোমরা ইচ্ছে মতো ইউনিট বসালে হবে না, এখানে সেন্টিমিটার স্কয়ার পার কেজি বসালে এই ইকুয়েশনটা সলভ করা যাবে। এখন ল্যান্ড সাবসাইডেন্সের জন্য কি ধরনের এফেক্ট হয় পয়েন্ট দেওয়া আছে, সেটাও তোমরা এক্সপ্লেন করবা। এরপর দেখো ক্লাসিফিকেশন অফ স্লোপ, আমরা স্লোপকে দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি ন্যাচারাল স্লোপ, যেটা হচ্ছে কিনা ন্যাচারালি অকার হয়, আর এটা হচ্ছে কি মানুষ সৃষ্ট স্লোপ, তো সেটা তোমরা এক্সপ্লেন করলা। এক্সপ্লেন করার পরে এখন ম্যানমেড স্লোপকে আমরা কিভাবে একটা ওয়েল ডিজাইন মেনটেন ম্যানমেড স্লোপ রেডি করতে পারি, তার জন্য কি কি কম্পোনেন্টের দরকার সেই কম্পোনেন্ট গুলো এখানে লেখা আছে, এক্সপ্লেন করবা।
আর হাউ ডাজ এ স্লোপ ফেল, তো এটাও ঠিক আসলে আগে তোমরা লিখছো কিভাবে স্লোপ ফেল করে, মেকানিজমটা কি ওখানে লিখলেই হবে। এখন ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য স্টেবিলিটি অফ স্লোপ পয়েন্ট দেওয়া আছে, সেটাকে হচ্ছে কি এক্সপ্লেন করবা। এরপর দেখো এই জিনিসগুলো আসছে যে কি কি কারণে ম্যানমেড, কি কি কারণে স্লোপ ইনস্টেবিলিটি হয়, মানুষের কি কি কাজের জন্য যে স্লোপ ইনস্টেবিলিটি ক্রিয়েট হয়, ঠিক আছে, সে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলো এক্সপ্লেন করবা। প্লাস হচ্ছে চিটংয়ে যেমন ধরো এখানে দেওয়া আছে মতি ঝর্ণা 1 হিল এরিয়া, টাঙ্কির পাহাড় হিল, তারপর হচ্ছে এখানে মতি ঝর্ণা 2 বাটালি হিল, কোথায় কোথায় ল্যান্ডস্লাইড হয়েছে সেই জিনিসগুলো অবশ্য তোমরা ওই ল্যান্ডস্লাইডের যে চার্টটা দেখাইছি সেই চার্টেই চলে আসবে তোমাদের। একটু আগে আমি যে ল্যান্ডস্লাইডের চার্ট দেখাইছি চিটাঙ্গে কখন কখন ল্যান্ডস্লাইড হয়েছে, এই চার্টেই তোমরা জিনিসগুলো অ্যাড করে ফেলতে পারো, ওরকম আলাদা লেখার কোনো দরকার নেই। আর কজেস গুলো মানুষের সৃষ্ট কজ গুলো কি কি সেটাও তোমরা কোথায়, আমরা আগে একটা টপিক করছি ওখানের সাথে তোমরা কি মার্চ করে ফেলবা, যে এই টপিক গুলো যদি ওখানে মানুষ সৃষ্ট কারণগুলোর সাথে তুমি যদি দেখো কোনোটা মিসিং আছে তাহলে এখান থেকে সেই পয়েন্টটা ওখানে অ্যাড করে নিবা। এখন আমি স্লোপ প্রোটেকশন কিভাবে কিভাবে করতে পারি, এখানে দেখো সারফেস ড্রেন করা যায়, সাবসয়েল ড্রেন করা যায়, তো সেগুলোর জন্য কিভাবে করতে পারি দেখো, সারফেস চ্যানেল, ট্রাপিজয়েডাল চ্যানেল, ক্যাচপিট অথবা স্যান্ড ট্রেপ, এগুলো কি জিনিস এগুলোকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। আবার দেখো এখানে হচ্ছে একটা স্লোপে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়, এই ফিগারটা দেখো তোমাদের একটা বই থেকে কালেক্ট করা, তো এই ফিগারটা তোমরা হাতে আঁকবা, আর হাতে আঁকার পর তোমার এখানে কোনটা কি জিনিস সেই জিনিসগুলোকে এইভাবে পয়েন্ট আউট করে দিতে হবে, ঠিক আছে, ক্লিয়ারলি একবার। এই ফিগারটা তুমি যদি গুগলে আরো ভালো পাও অথবা কোনো যদি পেপারে আরো ভালো পাও ওখান থেকে কালেক্ট করে নিবা। এখানে ডেন্টিশন স্প্রেড কনক্রিট কিভাবে আমরা স্লোপ প্রোটেক্ট করতে পারি সেই জিনিসটাই বলা হচ্ছে এখানে। আবার রিজিড সারফেসের জন্য বা রিজিড সারফেসের মাধ্যমে কিভাবে আমরা স্লোপ প্রোটেক্ট করতে পারি এই জিনিসটা এখানে প্লাস্টারিং স্প্রেড কনক্রিট মেসোনারি আর স্টোন পিচিং এক্সপ্লেন করা, তোমরা এখানে অল্প করে লেখা আছে, তোমরা আর ডিটেল এক্সপ্লেন করবা, যদি কোনো রেশিও থাকে যে প্লাস্টারিং এ আমার কতটুকু কত রেশিও নিতে হবে ওগুলোও অ্যাড করবা। এটা ফিগার, এটা আসলে আর কিছুই না, জিনিসটা হচ্ছে আমার একটা স্লোপ দেখাইছে, স্লোপ দেখানোর সাথে সাথে আমার কিভাবে প্রোটেকশন হবে সফট সারফেসে সেটাই দেখাইছে, যেমন এখানে কোনো বড় গাছ না, এখানে বড় গাছ আছে, যদি এখানে বড় গাছ থাকে সেই বড় গাছের জন্য ওয়েটের জন্য কি হবে অ্যাকচুয়ালি স্লোপটা ভেঙে পড়ে যাবে, তো ওই জন্য এরকম খাড়া স্লোপে আমরা কোনো বড় গাছ আসলে ইউজ করি না। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম সেটা হচ্ছে যে আমরা কিভাবে ল্যান্ডস্লাইড বাংলাদেশে কন্ট্রোল করে থাকি, সেটা একটা ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, সেটা হচ্ছে জিওজুট, ঠিক আছে। তো জিওজুটটা কি জিনিস, জিওজুটটা কিভাবে কাজ করে এখানে লেখা আছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো এখানে খুব শর্টকাট লেখা আছে, এখানে ফিগারও দেওয়া আছে, তোমাদেরকে যেটা করতে হবে জিওজুটের উপর অনেক পেপার আছে, ইভেন বাংলাদেশে অনেক রাইটারেরই পেপার আছে, তোমরা জিওজুট থেকে সম্পর্কে ওখান থেকে জেনে ডিটেইল লিখবা। তারপর কেন আমরা জিওজেট ইউজ করি, কিভাবে জিওজেট আমাদের সাহায্য করে, এখানে ফিগার গুলো দেওয়া আছে, ডিটেল লিখবা। ইভেন আমি জিওজেট হওয়ার ফলে আমার কিভাবে কত পার্সেন্ট ল্যান্ডস্লাইড রিডিউসড হয় এরকম যদি কোনো ডাটা থাকে তাহলে সেই ডাটাগুলো তোমরা কি করবা অ্যাড করতে পারো। এরপর হচ্ছে দেখো প্রিভেন্টিভ মেজার কি কি আমি মেজার নিতে পারি, এই জিনিসগুলো এখানে পয়েন্ট দেওয়া আছে, যেমন সয়েল অ্যাঙ্কর করতে পারি, সয়েল নেইলিং করতে পারি, তো তোমরা এই পয়েন্টগুলো লিখলে হবে না, এই সেম এই পয়েন্টগুলোকে কি করতে হবে এক্সপ্লেন করতে হবে প্রতিটা পয়েন্টকে, যেমন রিটেনিং ওয়াল দুই ধরনের রিটেনিং ওয়াল থাকতে পারে, তো ওগুলোকে তোমাদের এক্সপ্লেন করতে হবে। শীট পাইল অথবা স্যান্ড পাইল ইউজ করতে পারবো, শীট পাইলের কাজ কি, স্যান্ড পাইলের কাজ কি, ওইটাও এক্সপ্লেন করতে হবে। আর সয়েল ইমপ্রুভমেন্ট কিভাবে করতে পারি, যেমন জিওজুট আমি অ্যাপ্লাই করতে পারি, ড্রেনেজ কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, ইরোশনটাকে কি করতে পারি রিডিউস করতে পারি, সেটা কিসের মাধ্যমে ভেজিটেশনের মাধ্যমে রিডিউস করতে পারি, এই সয়েল ইমপ্রুভমেন্ট নিয়েও তোমাদেরকে ডিটেইল লিখতে হবে। এরপর হচ্ছে কনক্লুশন আসলে আর তেমন কিছু নাই, যেগুলো বলা হয়েছে রিকমেন্ডেশন, তোমরা এটা লিখার দরকার নাই, তোমরা যে ল্যান্ডস্লাইডের ওখান থেকে পড়লে তোমরা তো কি কি কারণে ল্যান্ডস্লাইড হচ্ছে এটা যদি জানো তাহলে কি কি
রিকমেন্ডেশন তুমি দিবা যে এটাকে আমরা রিডিউস করবো ল্যান্ডস্লাইডটাকে, রিস্কটাকে। তো সে ওইটাকেই তোমরা যদি কজেস গুলো জানো, সেই কজেস গুলোর রেসপেক্টেই তুমি কি করতে পারবা, রিকমেন্ডেশন গুলো লিখতে পারবা। এই চ্যাপ্টার এখানেই শেষ। তোমরা কি তোমাদের অ্যাসাইনমেন্ট বুঝতে পারছো? ম্যাম আরেকবার বললে ভালো হয়। কি বলবো, কোন টপিকটা বুঝো না আমাকে বলো, আমি দেখাচ্ছি। প্রথমে তো বললাম ঠিক আছে ল্যান্ডস্লাইড কি, আর তোমাদেরকে লিখার দরকার নাই বুঝছো, আমি যেহেতু ভিডিও দিয়ে দিব তোমাদেরকে, তোমাদের লিখার দরকার নাই। তোমরা হচ্ছে কি ভিডিও থেকে শুনে শুনে আমি কি কি পয়েন্ট বলছি সেই পয়েন্টগুলো তোমরা কোশ্চেন আনসার হিসেবে লিখে জমা দিবা, ঠিক আছে? এখানে এখন লিখার দরকার নেই, এখন লিখার মতো কিছু নয়। আমি যদি ভিডিও না দিতাম তখন বলতাম তোমরা লিখে নিও। এখন যেহেতু আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা জিনিসটা আমি কি কি বলছি ওখান থেকে তোমরা জিনিসটা বের করে নিতে পারবে। এখন বলো, আমি দেখাচ্ছি, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি আরেকবার বলে যাচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে সেখানে জিজ্ঞেস করবা। যেমন ল্যান্ডস্লাইড কি, ল্যান্ডস্লাইড কি কারণে হয়, এটার মেকানিজম লিখতে পারো। তারপর বিভিন্ন টার্ম আছে সেগুলো জেনে নিও। ফ্যাক্টর কি কারণে আমার শিয়ার স্ট্রেস ইনক্রিজ হচ্ছে, এই ফ্যাক্টরগুলো এক্সপ্লেইন করতে হবে। ফ্যাক্টর কি কারণে আমার ম্যাটেরিয়াল স্ট্রেন্থ ডিক্রিজ হচ্ছে, এই ফ্যাক্টরগুলোকে এক্সপ্লেইন করতে হবে। ফিল কি কারণে সহজে ইজিলি স্লাইড হয় না, ওই ফিলের ক্যারেক্টারিস্টিক্স তোমরা জেনে নিও। এরপর দেখো যেটা তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে, ফ্যাক্টর যেগুলো ন্যাচারাল ফ্যাক্টর থাকে, আরেকটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক ফ্যাক্টর। কোন ফ্যাক্টরের কি কি পার্ট আমাদের ল্যান্ডস্লাইডকে এফেক্ট করে এগুলো এক্সপ্লেইন করতে হবে। ল্যান্ডস্লাইডের ক্লাসিফিকেশন গুলো, আর্থ মুভমেন্টের ক্লাসিফিকেশন, 3 ধরনের ক্লাসিফিকেশন হয়, এই ক্লাসিফিকেশন গুলো সম্পর্কে একটু জেনে নিবা। এরপর হচ্ছে এখানে যেমন ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশন আছে, এই ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশনে কি কি ফ্যাক্টর গুলো ভূমিকা রাখে সেগুলোকে পয়েন্ট দেওয়া আছে, এগুলোকে তোমরা এক্সপ্লেন করে লিখবা। এরপর ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশন আছে, ল্যান্ডস্লাইড ক্লাসিফিকেশন গুলো আমি বলবো না, এটা লিখার দরকার নেই, তোমরা একটু জেনে নিবা, পড়ে নিবা। স্লাইড থেকে পড়লেই না, একটা খাতায় লিখার অথবা অ্যাসাইনমেন্টে লিখার দরকার নেই, এখানে এক্সপ্লেন করার দরকার নেই, এই ফিগার গুলো পড়ে নিবা স্লাইড থেকে। এরপর ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডস্লাইড, এখানে অনেকগুলো ল্যান্ডস্লাইডের টাইপ আছে। তো তোমরা এখানে যে ডেফিনেশন কিংবা তোমাদের লেখাগুলো আছে এগুলো অনেকটা হচ্ছে কি কনসাইজ, তোমরা এগুলোকে টু দ্য পয়েন্ট এক্সপ্লেন করবা। প্লাস ফিগার যদি এগুলো আঁকতে প্রবলেম হয়, আর অথবা যদি এগুলো ক্লিয়ারলি আঁকতে না পারো, তাহলে গুগল করে অথবা অন্যান্য বইয়ে আরো অনেক ফিগার আছে, ওখান থেকে হেল্প নিয়ে ফিগারগুলো হ্যান্ড ড্রন ফিগার জমা দিবা। এখানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশন সবগুলো হ্যান্ড ড্রন হবে, প্লাস টু দ্য পয়েন্ট এক্সপ্লেন করবা। এরপর দেখো ক্লাসিফিকেশন অফ ফ্লো দেওয়া আছে, এই ফ্লোটা তোমরা জেনে নিবা, এটা লেখার দরকার নাই অ্যাসাইনমেন্টে। এরপর দেখো কজেস অফ ল্যান্ডস্লাইড কি, অনেকগুলো কজেস আছে, যেমন জিওলজিক্যাল কজেস পয়েন্ট দেওয়া আছে, এক্সপ্লেন করবা। হিউম্যান কজেস, ফিজিক্যাল কজেস, মরফোলজিক্যাল কজেস, এই কজেস সবগুলোরই পয়েন্ট দেওয়া আছে, তোমাদের কাজ হচ্ছে এই পয়েন্টগুলোকে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন করে যদি কোনো পয়েন্টের সাথে ফিগারের দরকার হয় এক্সপ্লেন করার জন্য, তবে অবশ্যই ফিগার অ্যাড করবা। ট্রিগারিং অফ ল্যান্ডস্লাইড, কি কি কারণে ল্যান্ডস্লাইড হয় এটা আগে আসলে চলে আসছে। এরপর দেখো এখানে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভেরিয়াস ফিচার্স অফ ল্যান্ডস্লাইড, এই যে ল্যান্ডস্লাইড হওয়ার ফলে কোন পোর্শনকে কি কি বলে, ওগুলোর নাম কি, এই জিনিসগুলো এখানে ফিগারে দেওয়া আছে। তো এই ফিগারটা এঁকে তোমাদের এখানে যেমন ক্রাউনের ডেফিনেশন কি, টপের ডেফিনেশন কি, টিপের ডেফিনেশন কি, এখানে তোমাদের এক্সপ্লেন করা আছে। আবার এখানে একটা প্ল্যান সেকশনের ছবিও দেওয়া আছে, এই ফিগারগুলো এঁকে ফিগারগুলো থেকে তোমাদেরকে এই টার্মগুলো এক্সপ্লেন করতে হবে। আবার এক্সপ্লেন করার সময় যেহেতু ফিগার দুইটা, তোমাদের ফিগারগুলো আঁকতে অনেক সময় লাগবে, আমি বলবো অতিরিক্ত এক্সপ্লেন করার দরকার নেই, তোমরা টু দ্য পয়েন্ট আনসার করতে পারলেই হবে, অতিরিক্ত লেখার দরকার নেই। এখানে ডেফিনেশনগুলো তুমি যখন এক্সপ্লেন করবে টু দ্য পয়েন্ট আনসার করতে পারলে হবে। এরপর ভেলোসিটি স্কেল ওটা পড়ে নিবা। তারপর জোন অফ ল্যান্ডস্লাইড, এটার ফিগারটাও আঁকতে হবে। তারপর প্ল্যান এন্ড প্রোফাইল অফ ল্যান্ডস্লাইড, এটার ফিগারটাও আঁকতে হবে, প্লাস এখানে যে টার্মগুলো সেগুলোকে এক্সপ্লেন করতে হবে। এখন এই টার্মগুলো যখন এক্সপ্লেন করবা দেখা যাবে এটার সাথে অনেকগুলো টার্ম এই ঠিক আগের ফিগারটার সাথে ম্যাচ করবে, যেগুলো ম্যাচ করবে সেগুলো তো ধরো তোমরা জানো, আর যেগুলো ম্যাচ করবে না সেগুলো তোমাদেরকে কি করতে হবে, যদি কোনো নতুন টার্ম থাকে সেগুলো তোমাদেরকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে।
এটা এই স্লাইডটা লাগবে না, এই স্লাইডটা তোমাদের কিছু ক্যালকুলেশন তোমরা স্কিপ করবে, এটা তোমাদের লাগবে না। এরপর হচ্ছে ল্যান্ডস্লাইডের কারণে কি কি এফেক্ট হয়, এখানে খুব শর্টকাটে লেখা আছে, তোমরা এগুলো পয়েন্ট করে এক্সপ্লেন করবা। ল্যান্ডস্লাইড সিনারিও এখন বাংলাদেশের রেসপেক্টে ল্যান্ডস্লাইড সিনারিও কি, এখানে তুমি যখন এটা বাংলাদেশের ল্যান্ডস্লাইডের বিভিন্ন প্রমোশন, সিলেটে হতে পারে, ঢাকায় হতে পারে, চিটাগাংয়ে হতে পারে, কোথায় কি ধরনের ল্যান্ডস্লাইড হয় এটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। প্লাস হচ্ছে এখানে ফিগারটা আঁকার কোনো দরকার নেই, তোমরা জাস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ বাংলাদেশে কিভাবে ল্যান্ডস্লাইড হয় ওটার একটা ডাটা রিপ্রেজেন্ট করবা। এরপর ল্যান্ডস্লাইড ট্রেন্ডস ইন চিটাগং, চিটাগং এ ল্যান্ডস্লাইড কিরকম হয়, যেমন 1990 থেকে 2010 পর্যন্ত এখানে ডাটা আছে। এখন তোমাদেরকে যেটা করতে হবে, বিভিন্ন পেপার ঘেটে কিন্তু বই ঘেটে লেটেস্ট তোমাদের 2021 পর্যন্ত চিটাগং এ কি কি ল্যান্ডস্লাইড হয়েছে, ওগুলোর লোকেশন কোথায়, প্লাস ওগুলোর জন্য কি কি এফেক্ট হয়েছে সেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। মিস এই চারটা তোমাদেরকে ইলাবোরেট করতে হবে। প্লাস তুমি যদি দেখো, তুমি যখন খুঁজতে যাবা তখন তুমি যদি এখন 1990 থেকে 2010 পর্যন্ত কোনো যদি এখানে ডাটা মিসিং থাকে, তুমি চাইলে ডাটাগুলো এখানে অ্যাডও করতে পারো। কজেস অফ ল্যান্ডস্লাইড, চিটাগং আগে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে জেনারেল কজেস অফ ল্যান্ডস্লাইড, আর চিটাগং এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে চিটাগং ল্যান্ডস্লাইডের কারণগুলো কি কি। তো সেই কারণগুলো স্পেসিফিক চিটাগং ল্যান্ডস্লাইডের কারণগুলো কি কি সেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। এখন সাস্টেনেবল ম্যানেজমেন্ট, এখন আমি ল্যান্ডস্লাইডকে ম্যানেজমেন্ট অপশনে যদি যাই, তো সাস্টেনেবল ম্যানেজমেন্ট আমি কি কি করতে পারি সেটা তোমাদেরকে এখানে এক্সপ্লেন করতে হবে। যেমন এনহ্যান্সমেন্ট অফ পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস বাড়াবা, কিন্তু কিভাবে বাড়াবা, সেটা কি সেমিনার করে বাড়াবা, নাকি মাইকিং করে বাড়াবা, নাকি টিভিতে প্রচার করবা, কিভাবে করবা সেটা হচ্ছে তোমরা এক্সপ্লেন করতে হবে এখানে প্রতিটা টার্ম। এরপর আসছে ল্যান্ড সাবসাইডেন্স, ল্যান্ড সাবসাইডেন্স কি, ল্যান্ড সাবসাইডেন্স কিভাবে হয় এটা এক্সপ্লেন করতে হবে, এটার কারণগুলো এক্সপ্লেন করতে হবে। তারপর দেখো ল্যান্ড সাবসাইডেন্স এর একটা ক্লাসিফিকেশন আছে, এখানে এই ক্লাসিফিকেশনটা তোমাদের এখানে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, এটা লেখার দরকার নেই অ্যাসাইনমেন্টে, কিন্তু তোমাদের জানতে হবে, কারণ এখান থেকে অনেক সময় ম্যাথও আসে। ধরো তুমি এখানে তোমাকে ভ্যালু দেওয়া হলো মিটার স্কয়ার পার কেজিতে, কিন্তু তোমাকে এটা কনভার্ট করে নিতে হবে কিসে, অবশ্যই সেন্টিমিটার স্কয়ার পার কেজিতে কনভার্ট করে নিতে হবে। ধরো এখানে তোমাকে দেওয়া আছে, এটাকে ইকুয়েশনে বসাতে হবে মিটার, কিন্তু পরীক্ষায় দেওয়া আছে হয়তো বা কিসে, মিলিমিটারে, ঠিক আছে। তো তোমাকে এগুলোকে অবশ্যই কি করতে হবে, কনভার্ট করে তোমাকে জানতে হবে কোন টার্মের ইউনিট কি, তাহলে তুমি এখানে ইকুয়েশনে বসালে তুমি অ্যাকচুয়াল ভ্যালুটা পাবা। তুমি যদি এটা ঠিকমতো ইউনিটগুলো ইউজ না করো তাহলে তোমার হচ্ছে রেজাল্ট কি হবে, ভুল আসবে। প্লাস এখানে ভ্যালুগুলো জানার পরে তোমাকে ক্লাসিফাই করতে হবে, সেটা কি ভেরি হাই, লো নাকি মিডিয়াম, তোমাকে সেটা ক্লাসিফাই করতে হবে। ল্যান্ডস্লাইড সাবসাইডেন্স এফেক্টগুলো ডিসক্রাইব করতে হবে। তারপর স্লোপ দুই ধরনের হয় সেটা দেখতে হবে, ম্যানমেড স্লোপকে কিভাবে আমরা স্টেবল করতে পারি, একটা ওয়েল ডিজাইন ম্যানমেড স্লোপ আমরা বানাতে পারি, তার জন্য কি কি কম্পোনেন্ট লাগবে সেগুলো ডিসক্রাইব করতে হবে। এখানে স্লোপ ফেল, কিভাবে একটা স্লোপ ফেল করো তোমরা আসলে আগেই লিখছো, এটা আর এখানে লেখার দরকার নাই। ফ্যাক্টরস এফেক্টিং দ্য স্টেবিলিটি অফ স্লোপ আগেই লিখছো, এটা স্কিপ করলেও হবে। এরপর দেখো ম্যানমেড অ্যাক্টিভিটিস কজিং স্লোপ ফেইলিয়ার, এখন মানুষের সৃষ্ট কারণগুলো কি, তোমরা আগেও একটা টপিকে ছিল প্রথম দিকে কি মানুষ সৃষ্ট কারণগুলো কি ল্যান্ডস্লাইডের, সেখানে তোমরা লেখার সময় যদি এখান থেকে কোনো পয়েন্ট পাও যে ওখানে অ্যাড করা যাচ্ছে, তাহলে এখান থেকে ওই পয়েন্টটা সেখানে অ্যাড করবা, মিনস হচ্ছে দুটোটা মার্চ করে ফেলবা, আলাদা আলাদা লেখার দরকার নেই, ওখানে মার্চ করে ফেলবা যে মানুষ সৃষ্ট কারণগুলো কি কি ল্যান্ডস্লাইডের, যদি দরকার হয় ওখানে পয়েন্ট যদি শর্টেজ থাকে তাহলে এখান থেকেও পয়েন্ট নিয়ে তোমরা লিখতে পারো। এরপরে চিটাগাংয়ে কোথায় কোথায় মতি ঝর্ণা, টাঙ্কির পাহাড় হিল, তারপর বাটালি হিল, এইসব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, এগুলোর লোকেশন গুলো আমি যে 1990 থেকে 2021 সাল পর্যন্ত ল্যান্ডস্লাইডের ডাটা নিতে বললাম, সেই ল্যান্ডস্লাইডের ডাটার মধ্যে এগুলো চলে আসবে, এখানে আর এগুলো এক্সপ্লেন করার দরকার নেই। স্লোপ প্রোটেকশন কিভাবে করব, যেমন সারফেস ড্রেনের মাধ্যমে করতে পারি, সাবসারফেস ড্রেনের মাধ্যমে করতে পারি, কিভাবে করতে পারি এখানে পয়েন্ট দেওয়া আছে, এগুলো তোমাদের এক্সপ্লেন করতে হবে। প্লাস ফিগার দেওয়া আছে, এই ফিগারটা তোমাদের যদি ক্লিয়ার না হয় তোমরা বই দেখে অথবা গুগল করে আরো ক্লিয়ার ফিগার নিয়ে তোমরা জিনিসগুলো দেখাতে পারো। তারপরে হচ্ছে স্কেলিং, কনস্ট্রাকশন, বাফ্রেস, সাপোর্ট, ডেন্টিশন, স্প্রেড কনক্রিট, কিভাবে কিভাবে ডাওয়েল, রক, বোল্ট, টেন্ট, এগুলোকে এক্সপ্লেন করতে হবে, কিভাবে কিভাবে আমি স্লোপ প্রোটেকশন করতে পারি। আবার যদি রিজিড সারফেসের মাধ্যমে করতে পারো, সেই রিজিড সারফেসের টার্মগুলো আছে, এখানে কোন রেশিওতে ইউজ করবা, কিভাবে করবা, এগুলো আর একটু ডিটেল লিখবা।
এরপর আসতেছে জিওজুট কি জিনিস। জিওজুট হচ্ছে সোপ প্রোডাকশনে আমরা ইউজ করে থাকি। তো এটা কি জিনিস, কিভাবে ইউজ করা হয়, কিভাবে হেল্প করে, এটার ক্যারেক্টারিস্টিক্স কি, কেন আমরা জিওজুট ইউজ করি, কিভাবে জিওজুট আমাদেরকে সাহায্য করে, এটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। মিন জিওজুট সম্পর্কে ডিটেইল লিখতে হবে, ঠিক আছে। জিওজুটের সম্পর্কে তোমরা বিভিন্ন পেপারে পাবা, বইয়ে পাবা। যদি বইয়ে এরকম রেফারেন্স ভালো না পাওয়া, অনেক বাংলাদেশি রাইটার আছে দেখবা, রিসার্চার, ওনাদের কাছেও অনেক পেপার আছে। তোমরা পেপার গুগলের জিওজুট সম্পর্কে দিয়ে সার্চ দাও, দেখবা অনেক পেপার পাবা, অথেন্টিক পেপার থেকে তোমরা লিখে নিবা। এরপর দেখো প্রিভেন্টিভ মেজারের মধ্যে কি কি আছে। প্রিভেন্টিভ মেজার্স গুলো তোমরা এখানে দেওয়া আছে, যেমন রক অ্যাঙ্কর করতে পারো, কম্প্যাকশন গ্রাউটিং করতে পারো, জিওগ্রিড ইউজ করতে পারো। এগুলো পয়েন্ট দেওয়া আছে, এগুলোকে এক্সপ্লেন করবা। আবার সয়েল ইমপ্রুভমেন্ট কিভাবে করবা, এটারও পয়েন্ট দেওয়া আছে, এগুলোকে এক্সপ্লেন করবা। এরপর কনক্লুশন। কনক্লুশন মানে আমার কি কি কারণে যদি রেন ল্যান্ডস্লাইড হচ্ছে, সেই ফ্যাক্টরগুলো তুমি যদি জানো, তাহলে ওগুলোকে কিভাবে প্রিভেন্ট করবা ওইটা নিয়ে তুমি একটা কনক্লুশন লিখতে পারো। যেমন এখানে কনক্লুশন গুলো দেওয়া আছে, তুমি চাইলে এটাকে হচ্ছে আরো একটু ব্রড করে লিখতে পারো। কি কি আরো পয়েন্ট অ্যাড করতে পারো, কিভাবে যে আমি যদি একটু অ্যানালাইজ করা যে কি কি কারণে আমার ল্যান্ডস্লাইড হচ্ছে, ওই ল্যান্ডস্লাইডের কজগুলোকে যদি পয়েন্ট আউট করে, তাহলে ওখান থেকে কিভাবে আমি রিডিউস করতে পারি ল্যান্ডস্লাইডটা, ওই পয়েন্টগুলোকে জাস্ট তুমি হচ্ছে অপোজিট করে কিভাবে আমি ওই পয়েন্টগুলোর রেসপেক্ট ল্যান্ডস্লাইডের অকারেন্সটাকে রিডিউস করতে পারি, সেটা তোমরা লিখতে পারো। স্লাইড এখানেই শেষ। কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম অ্যাসাইনমেন্টে কি হাতেই লেখা লাগবে নাকি ওয়ার্ডে করলেও হবে? না, হাতে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, সময় দিব আমি, সময় সমস্যা নাই। তোমরা মানে বুঝছো তো অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবা? আমি কিন্তু ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা আমি মিস লিখাটা আমাদের খাতায় থাকলে ভালো হয়। মিস টাইপ করলে মনে হয় ভালো হইতো, মানে অনেক বড় লম্বা অ্যাসাইনমেন্ট। না না, টাইপ করলে তো তোমরা সবাই লিখবা না। আর অ্যাসাইনমেন্ট তো টাইপে হয় না, অ্যাসাইনমেন্ট তো হাতে লিখে হয়। আর এটা তুমি যদি হাতে লিখো, হ্যাঁ বলো। হাতে লিখলে লেখাটা হচ্ছে আমাদের খাতায় থাকলে ভালো হয় A4 এর থেকে মিস, কারণ আমাদের ডকুমেন্টটা থেকে যাবে আমাদের কাছে, আমাদের এক্সামের সুবিধা। হ্যাঁ, আমি এই জন্যই তোমাদেরকে আসলে বলতেছিলাম যে তোমরা হাতে লিখো, কারণ হচ্ছে হাতে লিখলে তোমরা একবার পড়া হয়ে যাবে, প্লাস হচ্ছে ম্যাম যে A4 এ লিখবো নাকি ম্যাম? ওইটা তো ঠিক আছে, এখন A4 এ লিখলে আপনাকে আবার বন্ধের পরে জমা দিয়ে দিতে হবে না, ওইরকম ভালো হয়। এই আছে। হ্যাঁ দিবা, মানে বন্ধ হাতে তো করবা। বলছেন ঠিক আছে, হুম। কিন্তু আমরা খাতায় লিখলে ভালো হয়, আমাদের নিজের খাতায়, নট A4। না, A4 এ লিখবা। তোমরা কি করবা, A4 এ লিখে যদি আমাকে আসার পর তো জমা দিবা, ঠিক আছে? তখন তোমরা কি করবা, তোমরা ক্যাম স্ক্যানারে স্ক্যান করে রেখে দিবা তোমাদের কাছে, আর দরকার হলে ফটোকপি করে নিবা। বুঝো নাই? জি মিস। কিন্তু তোমাদের খাতায় লিখলে হবে না। অ্যাসাইনমেন্ট সবসময় A4 এ হবে, মার্জিন হবে, স্কেল দিয়ে থাকবে, তোমাদের ফিগার গুলো হাতে আঁকতে হবে, কোনো কাটাকাটি হবে না। তোমাদেরকে এটা আসলে অ্যাসাইনমেন্ট দেওয়ার মেইন উদ্দেশ্য এটাই, কারণ এটা কোনো বই থেকে পড়ানো হয় না, বুঝছো? তো এখানে জিনিসগুলো হয় কি, ম্যাক্সিমাম তোমাদের যে তোমরা কি করো পরীক্ষার সময় এই চ্যাপ্টারটা থেকে অনেক কোশ্চেন আসে, কিন্তু তোমরা কি করো, যেহেতু স্লাইড করে আসো, তোমরা আর মেইন পরীক্ষা এগুলো কি করো না, স্লাইডের মতো লিখে চলে আসো, ঠিক আছে? তো সেজন্য তোমাদের নাম্বারও কম ওঠে। তোমরা যদি একবার হাতে লিখে করে ফেলো, তোমাদের পড়াও হয়ে যাবে, প্লাস হচ্ছে মেইন পরীক্ষার জন্য কি হবে, একটা নোট হয়ে গেল, ঠিক আছে? তোমরা A4 এ জমা দাও, নোটের মতো করে জমা দাও, আসার পর আমাকে জমা দিলে তখন তোমরা সেটা ক্যাম স্ক্যানারে স্ক্যান করে রেখে দাও তোমাদের কাছে, অথবা ফটোকপি করে নিজেদের কাছে রেখে দাও, সমস্যা তো নাই। কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্ট আমাকে A4 এ জমা দিতে হবে, স্ক্যান করে জমা দিবা এখন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? আর বলো। ম্যাম সময় কয়দিন দিবেন? হ্যাঁ, সময়টা হচ্ছে তোমাদের আজকে কয় তারিখ? 31 তারিখ। তো তোমাদের কয়দিন লাগবে বলো? তোমাদের তো রোজাতে বন্ধ হয়ে যাবে নাকি? মিস রমজানের সম্ভবত মিস 2 উইকস ক্লাস হতে পারে। আচ্ছা, আর মিস এর মধ্যে তো মিস আমাদের বেশ কয়েকটা সিটি বাকি আছে, অ্যাসাইনমেন্ট বাকি আছে। মিস টাইমটা একটু বেশি দিলে মিস ভালো হয়। হ্যাঁ বলো, তোমরাই বলো টাইম কতদিন চাচ্ছ? মিনিমাম ঈদের পরে হলে ভালো হয় মিস। ম্যাম ঈদের পরে। ঈদের পরে? ঈদের মিস পরে ঈদের পরেই ভালো হবে। ডেট মিস বলো। হ্যাঁ আচ্ছা মিস, বলো। মিস ঈদের পরে নিলে মিস ওই যে মিস, তাহলে মিস ঈদের পরে মিস একটা টাইম দিয়ে রাখেন মিস। গুগল ক্লাসরুমে মিস আমরা আপলোড করে দেবো, আর ঈদের পর মিস যদি আমরা ক্যাম্পাস যাই তাহলে তো মিস হ্যান্ড ওভার করতেছি।
হ্যাঁ ঠিক আছে, এখন ঈদের পরে তাহলে টাইম বলো, আজকে কত, এপ্রিল মে, তো ঈদের পরে তোমরা একটা টাইম সাজেস্ট করো। ম্যাডাম মে মাসের 24 তারিখ। 24 তারিখ। মিস 30 তারিখ থাক মিস, মে 30। ক্লাস হবে তো এতদিন পর্যন্ত? মিস ক্লাস হবে, ক্লাস মিস রমজানের 2 উইকস হবে তো। আর মিস একটা এখন ডেট আছে 24 তারিখ নাকি ভার্সিটি খুলবে, তো মিস 30 তারিখ লাস্ট ডেট থাক মিস। তোমাদের ক্লাস কয়দিন আছে এরপরে, আর মানে কয় উইক ক্লাস আছে? মিস আমাদের এখন চলে 7th উইক, 7th। আচ্ছা, মানে তোমরা 30 তারিখের পর তোমাদের ক্লাস থাকবে, এটাই তো? না মিস 30 তারিখের পর মিস থাকবে না, সম্ভবত না মিস থাকবে মিস। আমাদের ল্যাব বাকি আছে তো, সেশনাল গুলো হবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদের যেটা মেইন সমস্যা হয়, তোমরা যে 30 তারিখ, যদি 30 তারিখ পর্যন্ত যাও, তখন দেখা যাবে লাস্টের দিকে তোমাদের সিটি, তারপরে অনেক ঝামেলা থাকে, মিস বুঝছো? আমরা এই 2 মাসে মানে এই কয়দিনের মধ্যে মিস কমপ্লিট করে ফেলবো মিস। মানে তোমাদেরকে আপনি এটাই আমি- বলতে চাচ্ছি, সেটা হ্যাঁ, yes, তোমরা লাস্টের মোমেন্টে তোমাদেরকে টাইম বেশি দিলাম, এখন তোমরা দেখা যাচ্ছে ফিস পরে করবো বলে তখন দেখা যায় আর করো না, শেষে সিটিও চলে আসে সব, তখন আর অ্যাসাইনমেন্ট ঠিক মতো জমা দিতে পারো না। এখন ওইটা চিন্তা করো যে তোমরা কি রোজার মধ্যে দিয়ে দিবা নাকি 30 তারিখেই দিবা। মিস 30 তারিখে থাক মিস, আমাদের মিস সিটি ইনশাআল্লাহ মিস সব এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমি মে 30 তারিখে দিচ্ছি অ্যাসাইনমেন্ট, কিন্তু ভালোভাবে করবা, ঠিক আছে? সময় যেহেতু বেশি দিচ্ছি, মানে পরীক্ষায় যাতে ওইটা পড়েই আসতে পারো, ঠিক আছে? স্লাইড যাতে আর না পড়তে হয়, ওভাবে রেডি করবা, ডিটেল যাতে থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে, তাহলে আমি এখন কনফার্ম করতেছি মে 30 তারিখ হচ্ছে তোমাদের। আমি গ্রুপে একটা ফাইল খুলে দিব, কেউ যদি মে 30 তারিখের আগেও জমা দিয়ে দিতে চাও দিয়ে দিতে পারো, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট নামে একটা ফোল্ডার খুলে দিব, কারো যদি ইচ্ছা হয় মে 30 তারিখের আগে রেডি হয়ে গেছে, সে মে 30 তারিখের আগেই জমা দিয়ে দিতে পারে। তবে মে 30 তারিখের পরে গেলে, ঠিক আছে, অ্যাসাইনমেন্টে জিরো হয়ে যাবে। মে 30 তারিখের পরে তুমি যদি জমা দাও, অ্যাসাইনমেন্ট জিরো হয়ে যাবে, ওইটা আমি আর কাউন্ট করবো না। আর তোমাদের আর কোনো প্রশ্ন আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? অ্যাসাইনমেন্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শিওর করলাম মে 30 তারিখ তোমাদের অ্যাসাইনমেন্ট জমা। আর একটা জিনিস হচ্ছে, তাহলে এপ্রিলের 7 তারিখ তোমাদের পরীক্ষা না? এপ্রিলের 7 তারিখ হচ্ছে সেকেন্ড সিটি। ইয়েস মিস। এপ্রিলের 7 সেকেন্ড সিটি। আর একটা হচ্ছে আমার টপিক মোটামুটি পড়ানো এখানেই শেষ। তারপরও যদি অপু যদি কোনো টপিক মিস করে থাকে, তাহলে আমরা কথা বলে নিব, যদি পড়াতে হয় তারপর পরে গিয়ে আমি পড়াবো, ঠিক আছে? কিন্তু আপাতত তোমাদের সাথে টপিক আমার এখানেই শেষ, ঠিক আছে? জি মিস। আর যদি কোনো ক্লাস নিতে হয় পরবর্তীতে আমি বলবো তোমাদেরকে, যদি ইনকেস ও কোনোটা মিস করে থাকে আমাকে পড়াতে হয়, তখন আমি তোমাদেরকে বলে নিব, আমি সিআরকে ফোন দিয়ে জানাবো অথবা গ্রুপে পোস্ট দেবো, ঠিক আছে? কিন্তু এখন আপাতত আমাদের ক্লাস এখানেই শেষ, ঠিক আছে? জি মিস। আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করতেছি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস এখানেই শেষ করতেছি।